আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি তাকে কিছু বলা ছাড়াই ফ্ল্যাটের দরজা খুলে যেতে নিলে স্বচ্ছর কথায় থেমে গেলাম। অপরিচিত কাউকে খুব বেশি ভরসা করবেন না, সবাই কিন্তু ইমতিয়াজ আরাফিন স্বচ্ছ নয়। কথাটা বলেই সে দ্রুত পায়ে নেমে গেলেন, একবারও পেছনে ফিরে তাকালেন না। আমি তাকে যেতে দেখলাম, সাথে দেখলাম আমার প্রথম প্রেমকে হারিয়ে যেতে, গভীরে, ভীষণ গভীরে, ধরা ছোঁয়ার বাইরে। বিরহের সকাল বোধহয় সুন্দর হয়, আয়োজন করে ভোর হয়, মিষ্টি আলো ছড়ায় সময় নিয়ে, পাখিদের সে কি আনন্দ। আমার বিরহে তারা সকলে উচ্ছ্বাসিত, আমার দহন বাড়লো। এই সুন্দর সকালটাকে বেদনার অধ্যায় মনে হলো আমার। আমি এই নৃশংস অনুভূতি থেকে পালাতে সূর্য ওঠার পূর্বেই ফিরে যাওয়ার জন্য মনস্থির করলাম। আন্টি কত করে বলল বেলা হোক একটু, তারপর না হয় যাওয়া যাবে, কিন্তু আমি শুনলাম না। শোনার মতো মানসিকতা নেই আমার। আন্টি হার মানলেন, হয়তো খানিক মন খারাপও করলেন। আমি বুঝেও বুঝতে চাইলাম না। আমার ভেতরে যে অনল বইছে তা বয়ে নেওয়াটা আর সম্ভব হচ্ছে না। আঙ্কেল আমাকে স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে চাইলেন, আন্টি বাধা দিলেন। তিনি নিজেই আমার সাথে স্ট্যান্ড পর্যন্ত এলেন। তখন সকাল প্রায় 8টা। শহরের রাস্তায় ততক্ষণে মানুষের আনাগোনা বাড়ছে, আকাশ চিরে সূর্যের মিষ্টি আলো নামতে শুরু করেছে। আমার বাস ঠিক 9টায়। এই 1 ঘন্টা আন্টি আমার সাথে বসে রইলেন, কোনো কথা বললেন না। ঠিক বাসে ওঠার আগ মুহূর্তে বললেন, তুমি বুদ্ধিমতী মেয়ে আদ্রি, আবেগ দিয়ে কখনো কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে না, তাই বিবেক দিয়ে ভাবার চেষ্টা করবে। বোকা সিদ্ধান্ত নিবে না কখনো। একটা ভুল সিদ্ধান্ত আমাদের জীবনের চলার পথ বদলে দেয়। আশা করি আমার এই কথাগুলো স্মরণে রাখবে। আন্টির কথা তখন না বুঝলেও বুঝলাম 2 দিন পর। সেদিন আমাদের বাড়িতে অতিথি আসার কথা। ছোট চাচির বাবার বাড়ির লোকজন আসবে। ছোট চাচা বিয়ে করেছেন, মাস 3 হবে। এবারই প্রথম তার শ্বশুর বাড়ির লোকজন এই বাড়িতে আসতে চলেছে। নিজেদের খানদানি বংশের পরিচয় তুলে ধরতে বিশাল আয়োজন করে রান্নার আয়োজন হয়েছে, বাবুর্চি আনা হয়েছে। সকাল থেকে বাজার থেকে বড় একটা খাসি কিনে এনেছে বাবা। বাড়ির হেসেলেও রান্না হচ্ছে, পায়েস, সেমাই, জর্দা ভাত। আশেপাশের 2-4 বাড়ি পর্যন্ত গ্রানে ম ম করছে। সূর্য ওঠার আগে এ বাড়িতে হাড়ির টুংটাং শব্দ শুরু হয়ে গিয়েছে। আমার ঘুম ভাঙলো সবার হুড়োহুড়ির শব্দে। আমার ঘরটা দোতলার শেষ প্রান্তে। এই বাড়ির সকল ছেলে মেয়েদের ঘর দোতলায়, নিচ তলায় বাড়ির মুরব্বীদের ঘর, অর্থাৎ বাবা মা চাচা মামা তাদের। কাজের লোকেদের জন্যও নিচ তলাতেই থাকার ব্যবস্থা করা হয়েছে। আমরা মোট ভাই বোন 12 জন। আবার বাবারা 4 ভাই, ফুপু আছেন 2 জন। তবে কোনো এক কারণে তাদের সাথে ভালো সম্পর্ক নেই। কেন নেই তা জানার বিন্দু আগ্রহ আমার মাঝে নেই। নিজের সাথে এই বাড়ির সম্পর্কেরই টানাপোড়েন চলছে, সেখানে অন্যটা ভাবার সময় কই আমার। আমার ঘুম ভাঙলো ঠিক 8টায়। রাতে ঘুমিয়েছিলাম 4টা নাগাদ, অর্থাৎ মাত্র 4 ঘন্টা। মাথা ভার অনুভব করলাম। বাহির থেকে স্বামীর কণ্ঠ শোনা যাচ্ছে। সে চিৎকার করে কেউ একজনকে বলছে, বেটা যা বলি তাই কর, এত বুঝিস কেন। বাড়ির পেছনে মেজো চাচা জানাচ্ছেন, তার কাছে দিয়ে আয়। আমি চোখ খিচে বন্ধ করে নিলাম। ব্যর্থ চেষ্টা করলাম আরো কিছুটা সময় ঘুমানোর। তখনই সাবিনা হুড়মুড়িয়ে আমার রুমে ঢুকলো। আমি কপালে ভাঁজ ফেলে তাকাতেই ও শুকনো হেসে বলল, আপা তোমার কাছে হেয়ার ড্রায়ার আছে? আমারটা নষ্ট হয়ে গেছে, 9টায় ক্লাস আছে, চুল না শুকিয়ে বের হতে দেবে না আম্মা। এ বাড়ির কেজি খানেক নিয়মের মাঝে অন্যতম নিয়ম হলো ভেজা চুলে বাইরে না যাওয়া। এর কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, তবুও নিয়মের তালিকাভুক্ত করা হয়েছে। উঠে বসলাম আমি। এ পরিবেশে আর যাই হোক ঘুমানো সম্ভব না। হাত উঁচু করে ড্রেসিং টেবিলের ড্রয়ারে ইশারা করে বললাম, ওখানে রাখা আছে, যাওয়ার আগে সুন্দর করে জায়গার জিনিস জায়গায় রেখে যাবি। সাবিনার চোখ মুখ জল জল করে উঠলো। ব্যস্ত পায়ে ড্রয়ার থেকে নিয়ে বের হয়ে যেতে নিলেই আমি ওকে পেছন থেকে রাখলাম। বাড়িতে এত হুড়োহুড়ি কিসের রে? কারো বিয়ে টিয়ে নাকি? ছোট চাচা জানের শ্বশুর বাড়ির লোকজন আসবে শুনলাম, এই প্রথম আসছে কিনা তারা। আমি মাথা ঝুলালাম একটু, মুখে বললাম, যা এখন দরজা চাপিয়ে দিবি। আমি আবারও চিত হয়ে শুয়ে পড়লাম। সাবিনা চলে গেল, কিন্তু দরজাটা চাপালো না। আমি ফুস করে নিঃশ্বাস ছাড়লাম। এসব অদ্ভুত প্রাণীদের মাঝে আমি কিভাবে ফেসে গেলাম? আমার মতো স্বাভাবিক মানুষের জন্ম হওয়া উচিত ছিল একটা স্বাভাবিক ঘরে।
এত অবিচার কিভাবে হলো আমার সাথে? রুমের জানালাটা বন্ধ, অন্ধকার হয়ে আছে চারপাশ। বাইরের আলো অল্প স্বল্প প্রবেশ করছে বারান্দার ভেজানো দরজার ফাঁক থেকে। উঠে যেয়ে জানালাটা খুলতে ইচ্ছে করছে না। ইস, সাবিনাকে বললেই হতো জানালাটা খুলে দিতে। ঘন্টা খানেক পর নিচে নামলাম। মিজান চাচা বালতি হাতে দৌড়াদৌড়ি করছেন। বাড়িঘর ঘষা মাজা করা হচ্ছে, বুয়া পান বানাচ্ছে, হয়তো বাবুর্চিদের জন্য। দেখলাম ভাবি টেবিলে খাবার দিচ্ছে। আমি চেয়ার টেনে বসতে বসতে বললাম, সে কি, এখনো কেউ নাস্তা করেনি? ভাবি প্লেটে লুচি তুলে দিয়ে বললেন, 2 টেবিলের নাস্তা শেষ হয়েছে, এটা 3য় টেবিল। তুমি, মা আর বড় চাচিমা বাকি আছো, বাকি সবাই খেয়ে নিয়েছে। আমি তো বাপুর লুচি ভাজতে ভাজতেই খেয়ে নিয়েছি, নয়তো ঘ্রাণে পরে আর খাওয়ার রুচিই থাকে না। আমি ছোলা ডাল দিয়ে লুচি মুখে পুরে নিয়ে বললাম, আমায় 1 কাপ চা করে দিবে, মাথাটা যা ধরেছে না। এখন হবে না গো, চুলা ফাঁকা নেই, 1 ঘন্টা পরে খেও। আমার ঘরে বাম আছে, লাগাবে, বেশ কাজ করে। তোমার ভাই ইন্ডিয়া গেলে যখন, তখন আনলো। আমি 3টা লুচি খেয়ে উঠে গেলাম। রান্নাঘরের দিকে যেতে যেতে বললাম, ওসব মালিশ করে লাভ নেই, আমার অসহ্য লাগে। 1 কাপ চা যথেষ্ট আমার জন্য। রান্নাঘরে সত্যিই চুলা ফাঁকা নেই। মা পায়েসের জন্য দুধ জাল দিচ্ছে, বড় চাচিমা জর্দা ভাত রান্না করছে, অন্য চুলায় গরম তেলে লুচি করা হচ্ছে। আমি চোখ ছোট ছোট করে বললাম, এত লুচি দিয়ে কি হবে, সবার খাওয়া তো শেষ নাকি? সেজমা আঁচলে মুখ মুছে জবাব দিলেন, ঘরের লোকদের খাওয়া শেষ, বাইরে যারা কাজ করছেন তাদের জন্য এগুলো। তোর বাপ চাচাদের ঢং দেখলে বাঁচি না। কাজ করতে আসা লোকদেরও তাদের গরম গরম লুচি খাওয়াতে হবে। বলি, তারা কেন হেসেলে এসে লুচি বানাচ্ছে না? এত লোকের নাস্তা বানিয়ে সেজমা ক্লান্ত, তাই এখন সেসব কথায় বাপ চাচাদের সাবান ছাড়াই ধুয়ে দেবেন। আমি আর আগুনে ঘি ঢাললাম না, মায়ের গা ঘেঁষে বসলাম। মা ঘেমে চুপচুপে অবস্থা, যদিও টেবিল ফ্যান চলছে, কিন্তু গরম কমার নাম নেই। অনুভব করলাম মায়ের ঘামের গন্ধ আমার বিরক্ত লাগছে না, এই ঘামের গন্ধটাও কেমন আপন, একটু বেশিই আপন। কি হয়েছে, এই গরমে বসে আছিস কেন? আমি মায়ের আরো গা ঘেঁষলাম, নিচু গলায় বললাম, ঘুম হয়নি, মাথা ব্যথা করছে খুব। বাইরে যা, দেখ তোর বাপ চাচারা কি করছে। দুধটা জাল হয়ে গেলে আমি চা করে দিচ্ছি। এখান থেকে বের হ, গরমে মাথা বেশি ব্যথা করবে। আমি নড়লাম না, আরো 2 মিনিট ওভাবেই বসে রইলাম। কতদিন মাকে এভাবে জড়িয়ে ধরে থাকা হয় না। বাড়িতে আসার পর মায়ের সাথে বসে 1 কাপ চা খাওয়ারও সুযোগ হয়নি। আমার না যেতে দেখে বড় মা ধমক দিল, তুই এখনো বের হলি না কেন রে অদ্রি? এই গরমে অসুস্থ হয়ে পড়বি, তারপর আরেক জ্বালা। এইখানে বসে মায়ের প্রতি অত ভালোবাসা দেখানো লাগবে না, যা এক্ষুনি। মেহমান এলেন বেলা গড়িয়ে। আসার পথে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় এতটা দেরি হলো। তাদের আপ্যায়নে কোনো ঘাটতি রাখা হলো না। আমি সেদিকে খুব একটা গুরুত্ব দিলাম না। সারাটা সময় ঘরে দরজাটা আটকেই পড়ে রইলাম আমি। মা এসে কয়েকবার ডেকে গেলেন অতিথিদের সাথে দেখা করার জন্য। আমি সোজা মানা করে দিলাম। তা শুনে ছোট চাচি বিরক্ত ধরা গলায় বললেন, এ কেমন শিক্ষা তোমার আদ্রিতা? মেহমানদের সাথে 2-1টা কথা বলাও কিন্তু শিক্ষার অংশ। এভাবে অহংকার নিয়ে দরজা আটকে বসে থাকলে সেটা বেদবি ছাড়া আর কিছুই বলা যায় না। এসব শুনেও জবাব দিলাম না, তবে বড় চাচিমা তাকে ধমক দিলেন। আমি নীরবে রুমে বসে রইলাম। 2 দিন বাদে রাজশাহী ফিরে যাব। এখন বাড়িতে ঝামেলা করার ন্যূনতম ইচ্ছে নেই আমার। এই 2টো দিন শান্তিতে কাটাতে চাই। রাজশাহী আমার প্রেমের শহর, আমার বিরহের শহর, যত্নে গড়া আবেগকে শূন্য হতে দেখার শহর আমার। আবার যখন ও শহরে পা রাখবো, তখন কি তার সাথে দেখা হবে? দেখা হবে কি তার সেই ঝাঁকড়া চুল আর গা কাঁপানো হাসি? আমার হৃদয় মুচড়ে ওঠে। স্বল্প সময়ে ভালোবেসে ফেলা পুরুষটির জন্য হৃদয় কেঁদে ওঠে আমার, দুর্বল করে দেয় আমায়। আমি কিভাবে একই শহরে তাকে অনুভব করে টিকে থাকবো? আমার চোখ থেকে জল গড়ায়, গলা গাল ভিজে যায় আমার। কেবল আমার হৃদয়টা শুকিয়ে জলের জন্য ছটফট করতে থাকে। আমার প্রেম। আমাদের বাড়ির দক্ষিণে শান বাঁধানো ছোট্ট একটা পুকুর আছে। এই জায়গায় আগে ছোট একটা সবজি বাগান ছিল। বাবার একটা পুকুর করার শখ ছিল খুব। সবজি বাগান করা হলো ছাদে, আর এখানে পুকুর।
পুকুর হওয়ার পর থেকে সে কখনোই বাড়ির ওয়াশরুমে গোসল করেনি। সকালের পত্রিকাটাও তিনি পুকুর পাড়ে বসে পড়েন। আমার রুমের জানালা থেকে পুকুরটা দেখা যায়, স্পষ্ট না হলেও থলথলে বেরঙা জলটা নজরে আসে। বিকেলে আমি ঘর ছেড়ে বের হই। সিঁড়ি বেয়ে নামতেই দেখি সাবিনা বসার ঘরে টিভি দেখছে। আমি যেয়ে ওর পাশে বসলাম। কাউকে দেখছি না যে, মেহমান চলে গেছে। চাচির বাপের বাড়ির সকলে চলে গেছে। চাচি আর ছোট চাচা যান গেছেন তাদের বাড়ি পর্যন্ত তুলে দিতে। মা রান্নাঘরে, আর কিছু আপাতত জানি না। আমি ছোট্ট করে শ্বাস ফেললাম, বললাম, তোর পড়াশোনা কেমন চলছে? সাবিনা ছোট করে জবাব দিল, খারাপ না। হাত খরচ লাগলে বলিস আমায়। আতিফ ভাইয়ের মাসের শুরুতেই 2000 দেন, তাতেই চলে। তুমি কিভাবে চলো? ভাই বলল তুমি নাকি তার থেকে হাত খরচ নাও না। আমি হাসলাম, বললাম, টিউশন করি একটা, ও দিয়ে চলে যায়। সাবিনা বিজ্ঞদের মতো মাথা ঝাঁকালো, পুনরায় টিভি দেখায় মনোযোগ দিল। আমি উঠে পড়লাম, বাড়ি থেকে বের হয়ে পুকুর পাড়ের দিকে পা বাড়ালাম। এখানে আসা হয় না আমার তেমন। বিকেলের সূর্যের রঙের রাঙা আলো পুকুরের জলে পড়ায় জল কেমন চিকচিক করছে। কি সুন্দর দৃশ্য! আমার চোখ থমকালো, থেমে গেল পা চোরা। প্রকৃতির এই সুন্দর দৃশ্যকে পূর্ণতা দিতেই বোধহয় পুকুরের সিঁড়িতে 3/4 প্যান্ট আর লালচে গেঞ্জি পরিহিত ঝাঁকড়া চুলওয়ালা পুরুষের আবির্ভাব। কিন্তু সে কিভাবে এখানে? প্রশ্নে জর্জরিত হৃদয়ে উত্তর না খুঁজে সেই দিকেই ছুটে গেল। তার পেছনে গিয়ে দাঁড়াতেই সে বলে উঠল, আবারও দেখা হয়ে গেল মিস অতিথি। না, ভুল বললাম বোধহয়। আজ আমি আপনার অতিথি। বলেই সে হাসলো, সেই গা কাঁপানো হাসি। আমি 2 সিঁড়ি নেমে এসে তার থেকে সামান্য দূরত্ব রেখে বসলাম। বিকেলের লালচে আলোর লালচে কিরণে স্বচ্ছকে সুন্দর লাগছে। শ্যামা পুরুষদের রোদের কিরণে এতটা সুন্দর লাগে আগে জানা ছিল না তো আমার। আমি আমার ভেতরে অস্থিরতা অনুভব করলাম, তবে তা চেপে রাখলাম। পুকুরের জলে চোখ রেখে প্রশ্ন করলাম, আপনি আমাদের আত্মীয়? মনে তো হচ্ছে সেটাই। আপনাকে আগে কখনো দেখিনি কেন? সুযোগ দেননি, আবার হয়তো আমাদের ভাগ্যে ছিল না তাই। আপনি সোজাভাবে কথা বলতে কবে শিখবেন? সে জবাব দেয় না, উদাস চোখে তাকিয়ে থাকে সামনে। হাসি মুখটা কেমন মলিন হয়ে এসেছে। আমি চোখ ছোট করে তাকাই, কিছু বলতে নিব, তার পূর্বেই সে ভীষণ হতাশ গলায় শুধায়, কেন পালালে না ত্রিধা? সেদিন অমর না হলে হয়তো আমাদের জীবনটা ভিন্ন হতো, সবকিছু এতটা জটিল হতো না। চমকে তাকাই আমি। এই প্রথম স্বচ্ছর কঠিন কথাটা আমার বুঝতে সময় লাগলো না। মস্তিষ্কের সাথে সাথে শরীরটাও কেমন অবশ হয়ে আসতে চাইলো আমার। স্বচ্ছ শুকনো হাসলো, উঠে যেতে যেতে বলল, সন্ধ্যার পূর্বে বাড়িতে ফিরে যাবেন। যুবতী মেয়েদের সন্ধ্যায় এভাবে পুকুর পাড়ে থাকাটা ঠিক না। আমি জবাব দেইনি, স্বচ্ছকে আটকাইনি আমি। তার কাছে আর কিছু জানতেও চাইনি। মনে মনে কেবল একটা কথাই জপে গেলাম, পাপ করেছি, ভীষণ বড় পাপ করে ফেলেছি। এর প্রায়শ্চিত্ত করব কি করে আমি? বাড়িতে ঢুকে বসার ঘরে স্বচ্ছকে দেখতে পেলাম না। মন কেমন করে ওঠে, চলে গেল বুঝি? সাবিনা তখন টিভি দেখছে। আমি ওকে বললাম, স্বচ্ছকে দেখেছিস? ও কেমন করে তাকালো, চোখ উল্টে বলল, কে সেটা? আমি বিরক্ত হলাম। এই মেয়েটা টিভির সামনে বসলে না দিন দুনিয়ার হিসাব সব ভুলে যায়। ওর সামনে থেকে গোটা বাড়িটা চুরি করে নিয়ে গেলেও না সে টের পাবে না। সেখানে একটা মানুষকে টের পাওয়া তো দুষ্কর ব্যাপার স্যাপার। আমি কথা পাল্টে বললাম, বাড়িতে আর কারা এসেছে? চাচা যান তার কোনো বন্ধুদের দাওয়াত দিয়েছেন নাকি? পারিবারিকভাবে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল নাকি তাদের মধ্যে? আমার আর বুঝতে বাকি রইল না কিছুটি। অসহায় লাগলো নিজেকে। স্বচ্ছদের বাড়িতে স্বচ্ছর মায়ের আমার আচরণের কারণটাও বোধগম্য হলো। এমন একটা কাজ করার পর আমাকে আর অপছন্দ হওয়াটাই তো স্বাভাবিক তার। আর স্বচ্ছ, সেও কি আমায় খুব বেশি অপছন্দ করে? আমার চোখ জ্বলতে শুরু করলো, কান্না পাচ্ছে খুব। সেদিনের হুট করে নেওয়া সিদ্ধান্তের জন্য আজ কতটা ভুগতে হচ্ছে। স্বচ্ছর সাথে আমার পুনরায় দেখা হলো সন্ধ্যায়। পুরোটা বিকেল সে কোথায় ছিল জানা নেই আমার। বসার ঘরে সকলকে সন্ধ্যার নাস্তার জন্য ডাকা হয়েছে। কোনো সময় আমি সবার আগে চলে এলেও আজ এলাম সবার শেষে। স্বচ্ছ আর তার মায়ের সামনাসামনি হতে অস্বস্তি থেকে ভয় হচ্ছে খুব। অনুভব করলাম আমার হাত পা কাঁপছে, চোখের পাতাও তীর তীর করে কাঁপছে। আমি ভয় পাচ্ছি, স্বচ্ছকে পুরোপুরিভাবে হারিয়ে ফেলার ভয়, নিজের ছোট্ট বোকামোর নিষ্ঠুর পরিণতির ভয়। আমি এসে বসার ঘরের দরজার সামনে চুপটি করে দাঁড়ালাম। আশ্চর্যজনকভাবে আমি আমার পরিবারের লোকদের চোখের দিকে তাকাতেও ভয় পাচ্ছি।
অপরাধ বোধ হচ্ছে খুব। বাবাকে হেনস্থ হতে হয়েছে ভাবতেই বুকটা ভারী হয়ে আসছে আমার। এতটা নিষ্ঠুর কিভাবে হলাম আমি? স্বচ্ছর সাথে আমার বিয়েটা ঠিক হয় হঠাৎ করেই, কোনো প্রকার দেখাশোনা ছাড়া। স্বচ্ছর বাবার সাথে আমার বাবার বেশ পুরনো দিনের সম্পর্ক, কোনো এক কালে কাঁধে কাঁধ মিলিয়ে চললেও দুজনের মাঝে দেখা সাক্ষাৎ নেই বহু বছর। কিছুদিন পূর্বেই মাছের বাজারে হঠাৎ তাদের দেখা।